এদিকে বিএনপি নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব বলছেন অলি। আগে জনগণকে ধারণ করতে আওয়ামী লীগ এখন ঘাড়ে চেপে বসেছে বলছেন জিএম কাদের। জানাবো লিয়াজো কমিটির বৈঠক, ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি। এদিকে সরকারের উপর বিরক্ত মানুষ বলছেন চুন্নু। এবং সর্বশেষ জানাবো আবার তাপস খোকন বিরোধ, আওয়ামী লীগে অস্বস্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগে জনগণকে ধারণ করতে আওয়ামী লীগ এখন ঘাড়ে চেপে বসেছে বলছেন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, সামনের সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এটা সরকারের একটা গণবিরোধী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ। তারা এখন পরগাছায় পরিণত হয়েছে, সেই কারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবও রাখছে না। ফলে দেশ ও জনগণ মহাসংকটে বিরাজ করছে। আগে জনগণকে ধারণ করতো আওয়ামী লীগ, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। জিএম কাদের বলেন, সামনে ভয়াবহ বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। দেশের রিজার্ভ এখন 10 থেকে বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা এ যাবৎ কালের সর্বনিম্ন। এখন বলা হয় 3 মাসের আমদানি করার মতো অর্থ থাকলেই নাকি যথেষ্ট, কিন্তু আমরা যতটুকু জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। 7 থেকে 8 মিলিয়নের জায়গায় 4 থেকে 5 মিলিয়নে নেমে এসেছে। আমার মনে হয় সরকারের মুখে যত রিজার্ভের কথা বলুক, আসলে 10 বিলিয়ন ডলারই আছে বলে ধারণা করছি। তিনি বলেন, এসব আমাদের জন্য অশুভ সংকেত। দেশে টাকা নেই, প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বিনিয়োগ আসছে না, যে অর্থ আসে তা বিদেশে চলে যাচ্ছে। ফলে ডলারের এবং দেশীয় টাকার চরম অবমূল্যায়ন হচ্ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ আইন করলেও রাইট টু ইনফরমেশন বলতে এখন কোনো কিছু নেই। কোনো তথ্য দেওয়া হচ্ছে না, সব গোপন রাখা হচ্ছে। যে তথ্যই চাওয়া হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সংবিধানের 145 ক ধারায় বলা হয়েছে, আমরা বিদেশের সঙ্গে যে চুক্তি করি না কেন সেটা প্রেসিডেন্টের মাধ্যমে সংসদ উপস্থাপন করতে হবে। কিন্তু এই পর্যন্ত যত বিদেশি চুক্তি হয়েছে, হাজার হাজার চুক্তি হয়েছে, কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না। জিএম কাদের বলেন, ওনারা আওয়ামী লীগ অনেক খাতে লুটপাট করেছে, বিদ্যুৎ খাতে লুটপাট করে হয়েছে, জ্বালানি খাতে লুটপাট হয়েছে, প্রচুরভাবে টাকা পাচার হয়েছে এবং পাচার করতে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের রেগুলারিটি বডি গুলো আছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং শাখা এর যেসব নিয়ম করছে তা করা হয়েছে। এসব দুর্নীতিকে সহায়তা করার জন্য এই পরিস্থিতি থেকে দেশ উদ্ধার চায়। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক বড় বড় কথা বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যেসব কথা বলেছেন এটা জনগণ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ আগে জনগণের ধারণ করতো, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। আগে আওয়ামী লীগ একটা গাছের মতো ছিল, জনগণ যেখানে বিশ্রাম নিত, এখন সেটা পরগাছা হয়ে গেছে। তারা দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব বলছেন অলি। যত দ্রুত সম্ভব বিএনপি নেতৃত্ব নতুন কর্মসূচি ঘোষণা করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপি নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। যত দ্রুত সম্ভব আমরা বিএনপি নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব। সবাই ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি গ্রহণ করুন। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাকশালী সরকারের পতন হবে, দেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অলি আরও বলেন, আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অন্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের কোনো ক্ষতি হোক এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চায় না, কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী। তিনি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে, বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। আসুন আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি, ভালো প্রতিবেশী হিসেবে বসবাস করি, এতেই সবার মঙ্গল নিহিত। কারণ সরকারের উদ্দেশ্যে অলি আহমেদ আরও বলেন, বর্তমান বাংলাদেশের জনগণ প্রায় 18 কোটি। সরকারের উপর বিরক্ত মানুষ বলছেন চুন্নু। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত। আবার বিএনপির উপরও মানুষ আস্থা রাখতে পারছে না, কারণ দলটি আন্দোলনে সফল হতে পারছে না। চুন্নু বলেন, দুইটি দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায়। আগামী দিনে জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। লিয়াজো কমিটির বৈঠক, ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি। সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার
চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ দিতে টানা 5 দিনে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। এর মধ্যে জামায়াত ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এই নিয়ে বিএনপি লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি। পাশাপাশি ডান, বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে পথ চলতে চায়। আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্যদের এক ভার্চুয়াল বৈঠকে এই বিষয়টি নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে জামায়াত ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে চলা উচিত বলে অভিমত ব্যক্ত করেন লিয়াজোঁ কমিটির সদস্যরা। তারা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার সময় এখন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক লিয়াজোঁ কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, জামায়াত সহ সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব ধরনের এক মঞ্চে আসার বাস্তবতা এখনো তৈরি হয়নি। ফলে যুগপথের আন্দোলন এতদিন যেভাবে চলে আসছে সেভাবে এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, প্রসঙ্গক্রমে জামায়াত সহ সব দলকে এক মঞ্চ নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে। একই সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এক নেতা। পরে এ বিষয়ে 4 জন নেতা তাদের মতামত তুলে ধরেন। জানা যায়, সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি সব দল ও জোট যুগপৎ আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামীকে যুক্ত করার প্রস্তাব করেছে। তবে গণতন্ত্র মঞ্চ জামায়াতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নিয়ে বিব্রত। গণতন্ত্র মঞ্চের অবস্থান নিয়ে তিনি অস্বস্তি প্রকাশও করেছেন। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেছেন, যারা বিএনপি লিয়াজোঁ কমিটিতে আছেন তারাও জামায়াতের বিষয়ে দ্বিধাবিভক্ত। বেশিরভাগ নেতারাই অবস্থান জামায়াতের বিরুদ্ধে। গত বুধবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হয়েছে। বিএনপি যারা সুস্থ ধারার রাজনীতি করেন তাদের যেন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। বৈঠক সূত্র জানায়, শরিক দলগুলোর প্রস্তাব ও পরামর্শ আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তোলা হতে পারে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যের মতামতের পর লিয়াজোঁ কমিটি আবার শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। আবার তাপস খোকন বিরোধ, আওয়ামী লীগে অস্বস্তি। সারা দেশে আওয়ামী লীগের কোন্দল বিভক্ত চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে ঢাকার আওয়ামী লীগের 2 হেভিওয়েট নেতা শেখ ফজলে নূর তাপস এবং সাইদ খোকনের মধ্যে বিরোধ প্রকাশ্য আকার রূপ নিয়েছে। কয়েকদিন আগে ঢাকা সিটি কর্পোরেশনের 2টি মেয়রদের মেয়াদ 4 বছর পূর্ণ হয়েছে। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঢাকা সিটি দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন এখন তাপসের সমালোচনায় মুখর হয়েছেন। অন্যদিকে বর্তমান মেয়র তাপস দীর্ঘদিন ধরে সাইদ খোকনকে কোণঠাসা করার জন্য প্রকাশ্য তৎপরতা দেখিয়েছেন। এই দুই নেতার বিরোধ এখন আওয়ামী লীগের মধ্যে এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যে সময়ে সারা দেশে আওয়ামী লীগ কোন্দল নিরসনে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন। তার মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নানা রকম অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ তার সীমাহীন ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ গত নির্বাচনে সাইদ খোকনকে আর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেয়নি। তার বদলে ধানমন্ডি এলাকার এমপি শেখ ফজলে নূর তাপসের মনোনয়ন পান এবং নির্বাচিত হওয়ার পর তিনি 4 বছর অতিক্রম করেছেন। তাপস যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন করতে পেরেছে এমনটি নয়, তবে দুর্নীতি বা অন্যান্য অভিযোগে তিনি সাইদ খোকনের মতো ব্যাপকভাবে সমালোচিত হননি। অন্যদিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করে তাপস সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটি করতেই যেয়ে সাবেক মেয়র সাইদ খোকনের অনুগত বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করেন। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঢাকা সিটি দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন এখন তাপসের সমালোচনায় মুখর হয়েছেন। অন্যদিকে বর্তমান মেয়র তাপস দীর্ঘদিন ধরে সাইদ খোকনকে কোণঠাসা করার জন্য প্রকাশ্য তৎপরতা দেখিয়েছেন। এই দুই নেতার বিরোধ এখন আওয়ামী লীগের মধ্যে এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যে সময়ে সারা দেশে আওয়ামী লীগ কোন্দল নিরসনে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন। তার মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নানা রকম অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ তার সীমাহীন ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ গত নির্বাচনে সাইদ খোকনকে আর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেয়নি। তার বদলে ধানমন্ডি এলাকার এমপি শেখ ফজলে নূর তাপসের মনোনয়ন পান এবং নির্বাচিত হওয়ার পর তিনি 4 বছর অতিক্রম করেছেন। তাপস যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন করতে পেরেছে এমনটি নয়, তবে দুর্নীতি বা অন্যান্য অভিযোগে তিনি সাইদ খোকনের মতো ব্যাপকভাবে সমালোচিত হননি। অন্যদিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করে তাপস সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটি করতেই যেয়ে সাবেক মেয়র সাইদ খোকনের অনুগত বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করেন।
তিনি সাইদ খোকনের বিরুদ্ধে বেশ প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেন এবং তার কিছু নীতি এবং কর্মসূচির বিরোধ অবস্থান গ্রহণ করেছিলেন। এরকম বিরোধের জেরে একসময় সাইদ খোকনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে এবং দুজনের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ সেই বিরোধ সাময়িকভাবে থেমে যায়। সাইদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। গত নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাইদ খোকন সমালোচনার তীর ছুড়েছেন তাপসের দিকে। এখন তাপস যে তাকে পাল্টা আঘাত হানবেন এটা বলাই বাহুল্য। স্থানীয় ঢাকাবাসীর মনে করেছেন ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর সিটি কর্পোরেশনের দুর্নীতি কমিয়েছেন। তিনি কিছু সুনির্দিষ্ট উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি সাইদ খোকনের বিরুদ্ধে বেশ প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেন এবং তার কিছু নীতি এবং কর্মসূচির বিরোধ অবস্থান গ্রহণ করেছিলেন। এরকম বিরোধের জেরে একসময় সাইদ খোকনের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে এবং দুজনের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ ধারণ করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ সেই বিরোধ সাময়িকভাবে থেমে যায়। সাইদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। গত নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাইদ খোকন সমালোচনার তীর ছুড়েছেন তাপসের দিকে। এখন তাপস যে তাকে পাল্টা আঘাত হানবেন এটা বলাই বাহুল্য। স্থানীয় ঢাকাবাসীর মনে করেছেন ফজলে নূর তাপস মেয়র হওয়ার পর সিটি কর্পোরেশনের দুর্নীতি কমিয়েছেন। তিনি কিছু সুনির্দিষ্ট উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণ করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।